তবে বেড়াতে মানে কি বলবো, জনরা সামনে থাকলে বলতাম, বাবু দু একটা ফোকর রেখো, আমাদের এইগুলো মালগুলোকে গলি ওখানে ফেলবো না। জঞ্জাল বিজয় করতে যেমন তোমার ওই ডাস্টবিনে একটু ফাঁকা রাখতে হয়, মাথাটা পট করে খুলে ফেলে দেবো, আবার বন্ধ মানে হ্যাঁ, ওই জঞ্জাল ফেলার রাস্তাটা রেখো, আর পুরো কাটাকাটি দিও না। কি করে যে বাধা দিয়েছিল জানি না, কি আশায়। মমতাজ বেগম, বেগম টাইপের লোক, হ্যাঁ, এটা মানে কি বলবো, রেকলেস, রুথলেস সাইকোপ্যাথ একটা। ও যে এখন আবার একটা অন্য শুরু করেছে, সবাই এসে আমার সঙ্গে যোগ দাও, তুমি সবাইকে গালাগাল দিয়েছো, এই করেছো। এখন যে বাম, অতিবাম, ডান, মাথা সব যোগ দাও, আর তোমার সঙ্গে চটিও আর যোগ দেবে না। হাওয়াই চটিটাও মনে হয় চেঞ্জ হয়ে গেছে, দিনকাল ঘুরে গেছে, ওনাকে রাস্তায় বসে থাকতে হবে। আর যদি এখনও মান সম্মান বিন্দুমাত্র হয়, আমি ওই পজিশনে পড়লে, আমি ধরছি মমতাজ বেগম, আমি ওই পজিশনে পড়েছি, আমি কোনো রকমে বন্দ্যোপাধ্যায়টা রেস্টোর করে কাশির গলিতে গিয়ে ভিক্ষা করবো। স্যার, সাংবাদিকতা প্রসঙ্গে আলোচনা হচ্ছে, তো আমি একটু বিষয় বলতে চাই। সেটি হচ্ছে যে বিভিন্ন রকম নিউজ পোর্টালগুলি, যেগুলি তথাকথিত বড় কোট আনকোট চ্যানেল নয়, তো তাদেরকে এই প্রাক্তন সরকার কোনো রকম কিছু স্বীকৃতি দেয়নি। তাদের কোনো আহ, ন্যূনতম কিছু যে দাবি, সেগুলোকেও পূরণ করা হয়নি। তবে এই নতুন প্রশাসন যে এলো, নতুন সরকার যে গঠন হলো, বা বলতে পারি যে সরাসরি বলতে গেলে বিজেপির রাজ্যে ক্ষমতায় এলো, এই পোর্টালগুলোর যে ভূমিকা, সেগুলি কি অস্বীকার কোনো রকমভাবে করা যায়? এবং পরবর্তীতে এই নতুন সরকারের আমলে কি এই পোর্টালগুলো তাদের যথাযথ মর্যাদা বা স্বীকৃতি কি পেতে পারে? দিদি তুমি মাগুর মাছ বললে, তুমি ঝুলে গেলে। তোমাকে বলতে হবে দিদি কি সুন্দর, দিদি গান গাইলো, কাকের মতো শোনালো, তুমি বলতে পারবে না। তোমার বলতে দিদি তুমি কোকিল। এতদিন পর্যন্ত যে সমস্ত তৃণমূলপন্থী সাংবাদিকরা, যারা উঠতেন, বসতেন, খেতেন, শুতেন, সবকিছুতেই তাদের প্রাক্তন শাসক দলের একটা প্রচ্ছন্ন ইম্প্যাক্ট আর কি তাদের মধ্যে বজায় থাকতো, হঠাৎ করে তাদেরই দেখা গেল শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম সারিতে হাসি মুখে তারা পোজ দিচ্ছে। বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন, অর্থাৎ মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, তার পাশে বেষ্টনী করে থাকতে। তো এই নিয়ে, মানে এই প্রসঙ্গে কি বিজেপি উপযুক্ত পদক্ষেপ নেবে? এদের এই স্বভাব করবে যদি মানে পিঠের চামড়া রক্ষা হয়, এদের যে কিসের অভাব আমি জানি না, কিন্তু কিসের অভাব আছে, নিরাপত্তার অভাব আছে, হ্যাঁ, কনফিডেন্সের অভাব আছে, হ্যাঁ, যে গান করছে তার হয়তো ভয় আমি গান পাবো না, যে সিনেমা করছে সে ভাবছে আমি সিনেমা করবো না। হ্যাঁ, করতে দাও। সকলের আগে তো গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ। আমাকে তোমরা যে একটা সৈনিক মনে করেছো এই যুদ্ধ, এটা তো একটা বিশাল যুদ্ধ, মানে মহাযুদ্ধ ছিল। এটা অত সোজা ছিল না ব্যাপারটা। এটা সাধারণ একটা ইলেকশন নয় যে কেউ ক্যাম্পেন করলো, একটা ব্যালেন্সিংলি ক্যাম্পেনটা এগোলো, ফাইন ব্যালেন্স। এটা তো অন্যায়, খুন পর্যন্ত হলো, তাই না? রেজাল্ট বেরোনোর পরেও খুন হলো, এখনও ওর হাতের আরও রক্ত লাগলো, এবং কেউ না কেউ তো খুনটা করিয়েছে, এবং কে করিয়েছে? সপক্ষ নিশ্চয়ই করায়নি, বিপক্ষই করিয়েছে। তা তোমরা যে সবাই আমাকে মনে করেছো, এই সম্মানটা দিয়েছো, এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ, যে সবাই আমাকে পরোক্ষভাবে পেছন থেকে সোশ্যাল মিডিয়ায়, টেক্সটে, যার কাছে আমার নাম্বার আছে, প্রচুর ধন্যবাদ আ এবং শুভেচ্ছা বার্তা পেয়েছি। সবাইকে আমিও শুভেচ্ছা জানালাম। নতুন বাংলায় আপনাদের সকলের সুন্দর করে যেন নতুন করে নতুন জীবন শুরু হয় এই পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গের নামটা পরে কী হবে সেটা আমরা বসে ঠিক করব। একটা সুন্দর নাম করতে হবে। জয় বাংলা তো রাখা যাবে না। জয় বাংলায় চোখের কনজাংটিভাইটিস না, নরমাল স্যালাইন দিয়ে চলে গেছে। কনজাংটিভাইটিস ইজ গন। আর জয় বাংলার ওয়েভ এপিডেমিক্যালি আর ছড়াবে না। তো আমাদের কি নাম করতে হবে সেটা দেখতে হবে। আপাতত ওয়েস্ট বেঙ্গলের মনে হয় নতুন দিনের সূর্য উঠল, নতুন প্রভাত জাগার সময় হয়েছে মনে হয়। স্যার, প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে রাখতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটি বিষয় ছিল, সেটা হচ্ছে এই সীমান্ত এলাকায় আনফেন্সিং হয়ে পড়ে থাকা, মানে কোনো রকমভাবে খোলামুখ সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশের ঝড় বয়ে গিয়েছে আমাদের এই রাজ্যটার বুকে, সেইখান থেকেই কিন্তু নতুন বাংলার পথ চলা শুরু হলো। কারণ বলা হয়েছে, যেটা আমি একটুখানি বলতে চাই, আগামী ৪৫ দিনের মধ্যে বঙ্গ এবং গোটা দেশের সুরক্ষার স্বার্থে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে, এবং সেখানে প্রথম ক্ষেত্রেই আর কি সীমান্ত সুরক্ষার কথা উঠে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এইটিকেই অগ্রাধিকার দিয়েছেন। কি বলতে চান? এইটা ইট ওয়াজ ইন দ্য লাইন, পাইপলাইন ছিল। এটা তো আমি জানি। এটা আমাদের পাইপলাইন ছিল। আমারও তাই ইচ্ছা ছিল, এবং বহুদিন ধরে অ্যা
সোশ্যাল মিডিয়াতে ওনার ক্লিপস ঘুরছে, অমিত শাহজির ক্লিপস ঘুরছে, সবাই বলছে যে এটা কেন হচ্ছে না। উনি বারবার বোঝাতে চেয়েছেন যে বিএসএফকে জমি দিচ্ছে না। এটা আমারও কিছু বন্ধু, তারা অত্যন্ত শিক্ষিত, বাইরে থাকেন, তারাও বলছে এটা কি করে সম্ভব হয়, জমিটা তো সভারেন ইন্ডিয়ার। কিন্তু আমি তারপরে আবার জিজ্ঞাসা করলাম যারা আমলা দেশে থেকে কাজ করেন তাদের, বললো না জিনিসটা অত ইজি নয়। হ্যাঁ ইন্ডিয়ার, কিন্তু যেমন ওয়েস্ট বেঙ্গলটা তো ইন্ডিয়া, এখনও তো ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ তো হতে হতে বেঁচে গেল, তাই না? ওয়েস্ট বেঙ্গল ইজ নট বাংলাদেশ, পাকিস্তান তো নয়। তো কিন্তু ওই ওয়েস্ট বেঙ্গলে তো আয়ুষ্মান ভারতটা ঢুকতে পারছিল না। এগুলো টেকনিক্যালি কিছু জিনিস খিচ থেকে যায় দেশের মধ্যে সব জায়গায়। জমিটা আলটিমেটলি নাকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে সাইন অফ করে দিতে হবে, সো দ্যাট সেন্ট্রাল পিপল ক্যান কাম ইন অ্যান্ড ডু দ্য জব। এই কাজটা করতে পারবে। কাঁটাতার দেওয়াটা তো এমনি ভাবে ভাই, যারা বলছে কাঁটাতার লাগবে না, যারা দিতে দেয়নি তাদের আমি একটাই প্রশ্ন করি, তারা কি ঘরের আলমারিটা খোলা রাখেন, সদর দরজাটা বন্ধ করেন না? আর তারা যদি বলেন আমরা সব দরজা জানলা খুলে রেখে শুই, যেটা আমি তাদের মধ্যে একজন, আমাদের ওখানে দরজা জানলা বন্ধ করার প্রয়োজন হতো না সত্যি ইংল্যান্ডে। আমরা সব খুলে, আমাদের আলমারিতে কোনো লক ছিল না জানো, আমাদের কোনো দরজায় ইংল্যান্ডে কোনো লক নেই। আশ্চর্য, কোনো দরজায় লক নেই, কোনো আলমারিতে কোনো লক নেই। মানে আমরা ওরকম বাইরে একটা লক থাকতো, ওইটুকু আমরা টেনে দিয়ে চলে যেতাম, চলে কিছু কিছু লোক অ্যালার্ম বাজাতো। কারণ শেষের দিকে এখন কি হয়েছে, এই যে মিষ্টি মিষ্টি সব সংখ্যালঘুরা রয়েছে না, ওরা আস্তে আস্তে একটু ক্যাos সৃষ্টি করছে, বাগলারি টাগলারি হচ্ছে, একটু ভাঙচুর হচ্ছে, কিন্তু ওগুলো ছিল না। তা আমার বেড়াটা তো দিতেই হবে ভাই, এটা ভারতবর্ষের সীমান্ত রক্ষা করবো না? এটা তো আমার জননী, এটা আমার জন্মভূমি, তাদের তো রক্ষা করতে হবে। এখন দেখা গেছে যে জমিটা এখন তো শুভেন্দুবাবুর হাতে সব। আজকে বোধহয় যেদিন হয়েছে সেই ভোটের রাত্রে ঘুমানোর আগে বোধহয় এইটা সই করে উনি শুয়েছেন। আজকে উনি বললেন 45 দিন, আমার তো বলছে 40 দিনেই লেগে যাবে। আর কাঁটাতার অলরেডি আসছে, আর জওয়ানরাও ওখানে লেগে গেছে। আমরা নিজেদের এটা বাঁচাতে চাই। আর কি অদ্ভুত মূর্খ বাংলাদেশ, বলছে ওরা কেন বেড়া দিচ্ছে? ওরা নিজেরা, হাসিনা একটা প্রাইম মিনিস্টার দেশের, শেখ হাসিনা দেবীর ঘরে ঢুকে মানে ফ্রিজ ভেঙে ভেঙে কি মজা, যে ওনার ধরো কিছু পারফিউম লেগেছে সব গায়ে ঢালছে। তা কি বিরক্ত ভাবো তো, কিরম বড় চোর ডাকাত, আবার ছবি তুলছে সেটা সেলফি, যে ওর ফ্রিজ থেকে কলা আর স্যান্ডউইচ নিয়ে খাচ্ছি। এইরকম নিচু লোকগুলো, পোকার চেয়েও নিচু এগুলো সব চেষ্টা করছিল ইন্ডিয়াতে ঢোকার। এখন তো বেড়া পড়ে যাবে 40 দিন বাদে, তো জয় মা দুর্গা। তবে বেড়াতে মানে কি বলবো, জনরা সামনে থাকলে বলতাম বাবু দু একটা ফোকর রেখো, আমাদের এইগুলো মালগুলোকে গলি ওখানে ফেলবো না। জঞ্জাল বিজয় করতে যেমন তোমার ওই ডাস্টবিনে একটু ফাঁকা রাখতে হয়, মাথাটা পট করে খুলে ফেলে দেবো আবার বন্ধ, মানে হ্যাঁ ওই জঞ্জাল ফেলার রাস্তাটা রেখো, আর পুরো কাটাকাটি দিও না। পাচার, কয়লা পাচার সবই তো হয়েছে আজকে এতদিন ধরে, এবার একটু বন্ধ হবে, গোমাতার পুজো হবে, গরুরা একটু সেফ থাকবে। আর দুষ্টুরা ঢুকে আমাদের ঘরে আগুন জ্বালানো, রেল লাইন ভেঙে ফেলা, মা কালীর মূর্তি ভাঙা, সরস্বতী পুজো বন্ধ করা, এগুলো আমরা এবার বন্ধ করে দেবো। স্যার এর সঙ্গে সঙ্গে আরও একটি প্রসঙ্গ উঠে আসছে, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। এতদিন পর্যন্ত স্বাস্থ্যসাথীর দৌরাত্ম্যে আয়ুষ্মান ভারত বঙ্গে প্রবেশ তাদের নিষিদ্ধ ছিল। এছাড়াও বেশ কিছু কিছু উল্লেখযোগ্য যোজনা, যেরকম উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এরকম একাধিক যোজনাতে প্রায় 8,65,000 এরকম নাম ছিল। হ্যাঁ, তো সেগুলি আগের সরকার আর কি, সদ্য প্রাক্তন তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছতে দেওয়া হয়নি এই সমস্ত আবেদনগুলিকে। এখন সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে একদম সত্বর সেই সমস্ত আবেদন যাতে পৌঁছে দেওয়া হয়। এগুলি আগামী দিনে বাংলার জন্য আরো কতটা সুবিধা করবে বলে মনে হয়? এই জনবিন্যাস কথাটা যে বলছিলেন, জনবিন্যাস বদলে গেছে, ডেমোগ্রাফি তো ইংরেজিতে। তো এইটা পপুলেশন চেঞ্জ এমন হয়েছে, এত বেশি লোক এসে পড়েছে। দেখো ব্যাপারটা, মানুষের ওপর আমার কোনো রাগ নেই, আমার রাগ একটা জায়গায়, তুমি মানুষ বলে আমি তোমায় ঘরে ঢুকে বসতে দিয়েছি, তুমি মানুষের মতো ব্যবহারটা করো। তুমি মানুষ হয়ে ঢুকে আমার ঘরে আগুন জ্বালিও না। যারা করেছে তাদের এত আবাদি হয়েছে, এত মানে তাদের মানে সন্তান সন্ততি হয়েছে, এবং কিলবিল করে সব ঘুরে বেড়াচ্ছে, যে তাদের থাকার আর জায়গা নেই। এখন আবাস যোজনা হলে যারা যারা ঢুকে পড়েছে, তারা তখন আমার দেশের যারা থাকবেন, সারের পরে যারা পালাননি, হ্যাঁ, কিছু কিছু লুঙ্গি বাহিনীকেও আমাদের থাকতে দিতে হবে। আর সেগুলো যেন মানে সিস্টেম্যাটিক ওয়েতে হয়। জলের কানেকশান অনেকগুলো শুনছিলাম আমি, প্রকল্পগুলো সব বুঝলামও না, বহু প্রকল্প আটকে ছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আয়ুষ্মান ভারতের মতো, কারণ ভারতের মানচিত্রে পুরোটা যদি কানেকশনটা সমান না হয়, সে দেশ অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে রুল করা খুব মুশকিল হয়।
অ্যাডমিনিস্ট্রেশন আনতে গেলে যদি বম্বের সঙ্গে দিল্লির কানেকশন না থাকে, কলকাতার সঙ্গে যদি চেন্নাইয়ের কানেকশন না থাকে, যে চেন্নাইতে একটা নিয়ম হয়ে গেল, এখানে একটা নিয়ম হয়ে গেল, সেটা তো হয় না। গণতন্ত্র আমরা রক্ষা করার জন্য এত লড়াই করেছি, এবার সেই গণতন্ত্রটাকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য লড়াইটার রাস্তা অনেকটা খুলে গেল, এবং আমার মনে হয় এগুলো চটপট ঠিক হয়ে যাবে। কারণ এখানে তো আর কেউ বাধা দেবেন না। এটাতে বাধা দেওয়াটা মানে কী করে যে বাধা দিয়েছিল জানি না, কী আশায়। মমতাজ বেগম, বেগম টাইপের লোক, হ্যাঁ, এটা মানে কি বলবো, রেকলেস, রুথলেস সাইকোপ্যাথ একটা। ও যে এখন আবার একটা অন্য শুরু করেছে, সবাই এসে আমার সঙ্গে যোগ দাও, তুমি সবাইকে গালাগাল দিয়েছো, এই করেছো, এখন ও যে বাম, অতিবাম, ডান, মাথা সব যোগ দাও, আর তোমার সঙ্গে চটিও আর যোগ দেবে না। হাওয়াই চটিটাও মনে হয় চেঞ্জ হয়ে গেছে, দিনকাল ঘুরে গেছে, ওনাকে রাস্তায় বসে থাকতে হবে। আর যদি এখনও মান সম্মান বিন্দুমাত্র হয়, আমি ওই পজিশনে পড়লে, আমি ধরছি মমতাজ বেগম, আমি ওই পজিশনে পড়েছি, আমি কোনো রকমে বন্দ্যোপাধ্যায়টা রেস্টোর করে কাশির গলিতে গিয়ে ভিক্ষা করবো, আমি ওটাই করতাম। স্যার, এছাড়াও আরও একটি বিষয়ে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী তিনি উল্লেখ করেছেন যে বিএনএস এখনো পর্যন্ত বাংলায় সম্পূর্ণভাবে লাগু করতে দেওয়া হতো না, নানা রকমভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল, এবং আমরা বারবার দেখেছি সুপ্রিম কোর্টের পর্যন্ত সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। এই সিদ্ধান্ত আমি মানি না, সদর্পে ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমানে তিনি প্রাক্তন। তো এরপর শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ দেওয়া হলো ওনার পক্ষ থেকে, যে বিএনএস কার্যকর করা হবে, অন্যান্য রাজ্যের আইন শৃঙ্খলা যেরকমভাবে মেনটেন করা হয় বাংলাতেও এরপর থেকে সেরকমভাবেই হবে। আইএএস আইপিএস অফিসারদের যেভাবে ম্যানিপুলেট করা হতো সেই সমস্তগুলোকে সত্বর বন্ধ করতে হবে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমি দেখছি এটা হচ্ছে পুরো ব্যুরোক্র্যাটসদের কি করেছিল, ওই আইপ্যাক নামক সংস্থাটাতে এসে, ওরা এসেছিল ভোট জেতার জন্য সাহায্য করতে, হতেই পারে। একটা ফুটবল খেলতে গেলেও তার একটা 30 জনের কোচিং টিম লাগে, ফিজিওথেরাপি টিম লাগে, অনেক রকম লাগে, গোলকিপিং কোচ লাগে, সেট পিস কোচ লাগে। আমি সেই মডেলে যদি ভাবি, লাগে, তারা সেটা করবে। কিন্তু তারা যদি ক্লাব ফাইন্যান্সে ঢুকে পড়ে, ক্লাবের টাকা পয়সায় ঢুকে পড়ে, প্রত্যেকটা দর্শককে যদি তারা ম্যানিপুলেট করতে চায়, তাহলে প্রবলেম হয়। তাই এরা করেছিল কি, আইপ্যাক ঢুকে ব্যুরোক্র্যাটসদের প্রবলেম্যাটিক করে দিয়েছিল। আর লোভী মানুষ তো সব জায়গাতেই রয়েছে, লোভী, অসৎ, যাদের মানে বাড়িতে গিয়ে আমি জানি না তাদের ছেলে মেয়ে আছে কিনা, ছেলে মেয়েকে কোলে নিতে হয় না, যার স্ত্রীর দিকে তাকাতে হয় না, মা বাবাকে প্রণাম করতে হয় না, উঁচুতে তাকাতে হয় না, সেই ধরনের নিচু লোক বোধ হয়। আমি জানি না এদের পরিবারগুলো কীরকম, আমার জানতে ইচ্ছে করে, যারা টাকা ঘুষ নিয়ে অভয়ের মতো একটা মেয়ের অত্যাচারিত লাশ 4 ঘন্টার মধ্যে জ্বালিয়ে দিতে পারে, বা 6 ঘন্টার মধ্যে হোয়াটএভার জ্বালিয়ে দেওয়ার চেষ্টাটা যারা করছে, তাদের সঙ্গে একটা কথা বলতে ইচ্ছে করে আমার। তার সাইকোলজিটা, আমি অবশ্য সাইকোলজিস্ট নই, কিন্তু দু একটা কমন প্রশ্ন করে আমি তাদের একটু মানে জানতে চাইতাম, হৃদয়ে কী খেলাটা চলছে। বেড়া দিতে দেবে না, আয়ুষ্মান করতে দেবে না। আরে আয়ুষ্মান ভারত আসলে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে টাকাটা তোমায় দিতে হচ্ছে না, তো হোয়াই আর ইউ বদার্ড অ্যাবাউট ইট? তার মানে তোমার ক্ষতি চাইছে। তোমাকে ধরো একজন একটা গিফট দেবে, আমি সেই গিফটটা দিতে দেবো না, তার মানে কি আমি তোমার ক্ষতি চাইছি? আমি তোমায় কিছু দিই না দিই, একজন গিফট দিচ্ছে, সেটা বাধা কেন দেবো? আয়ুষ্মান ভারতের মডেলটা তো আমার এটাই মনে হচ্ছিল। আর তারপরে দেখলাম যে এতগুলো যোজনা, আর বাড়ি ফাড়ির জন্য যেটা উনি দিয়েছিলেন, পাক্কা বাড়ির জন্য, ও তো পকেটে ঢুকে গেছে। স্করপিও গাড়ি অতগুলি করে, সব 4টে 5টা করে স্করপিও গাড়ি, যারা মানে কদিন আগে ক্ষেত খামারি করার ক্ষমতাও ছিল না, কলকাতায় আসলে পানের দোকানও হতো না, ফুটপাতে শুয়ে থাকার মতো অবস্থা, যেগুলো অফিসে একটা চাকরির মানে একটা পিয়নের চাকরিও পায় না, সেগুলো এখন স্করপিও গাড়ি করে ঘুরছে, টিপসই দিয়ে পয়সা তুলেছে। এবং সবচেয়ে ভয়ের কথা, ওগুলো এখন আবার বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। ওদের তো বাঁচতে হবে, ওরা তো তোলা তুলে খায়, তোলা বন্ধ হয়ে গেছে, এটা আমি গ্যারান্টি দিলাম। আর আমার এখন যদি একটা দুটো কাজ থেকে থাকে, একটা হচ্ছে অভয়ের মৃত্যুটার একটা বিচার পাওয়া, সঠিক বিচারে আনা, ব্রিং দেম টু জাস্টিস হোয়াট এভার। আর আরেকটা হচ্ছে এই বেনো জল ঢোকা বন্ধ করা, আর এক্সকিউজ মি, তোলাবাজিটা বন্ধ করা। যে তোলাটা তোলা যাবে না, তুমি তোমার রোজগার করবে, খাটবে, তুমি তোমার মতো মাইনে পাবে, চলে যাবে বাড়ি। কিন্তু এই রাস্তাঘাট, জল, খাট, বিছানা, বাড়ির কাজ, বালি, ইট, সুরকি, তুমি যা হচ্ছ, একটা মানে মাছওয়ালা মাছ নিয়ে বসেছে, তাকেও তোলা দিতে হবে। ফুটপাতটা কি তোমার ভাবা নাকি? ফুটপাতটা তো গভর্নমেন্টের ভাই। এই তোলাটা আমি বন্ধ করব।
আমি কন্ট্যাক্ট করব সমস্ত পুলিশ অফিসারদের সঙ্গে। আমি অলরেডি পার্টির যাদের, যাদের চিনি সবাইকে বলেছি এটা ছড়িয়ে দাও, ছবি তুলে রাখতে। তুমি তুললে আমি টুক করে একটা তোমার ছবি নেব, নিয়ে পাঠিয়ে দেবো যে তুলছে। বন্ধ করো। এবং আমি যেমন ফুচকাওয়ালা খেতে গেছিলাম আগের দিন বিবেকানন্দ পার্কে, ওদের থেকে সব পুলিশ এসে পয়সা নিয়ে যায়। মানে এত স্পর্ধা, ওটা তো ধরা সোজা। আমি চাকরি খেয়ে দেবো তার। আমি এমন জায়গায় গিয়ে বলব একটা ছবি দাও, একটা নাম দাও। আর তোলা তো কেউ দেবেই না। আমি সবার নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে। ওই ভয়টাই অন্তত কাজ করুক যে ডক্টর ব্যানার্জিকে ফোন করে বলে দেবো। আমি আমার একটা দাদা আছে বা একটা কাকা আছে যাকে ফোন করলে তোমার ব্যবস্থা হবে। পুলিশ এসে টাকা নিয়ে যায়, ওটা ওদের মানে মাইনের মতো। এসে হাত পেতে গরিব লোক রাস্তার ধারে তারা দাঁড়িয়ে থেকে ফুচকা মেখে তোমাকে একটা জল ভরে খাওয়াচ্ছে, কটা টাকাই বা দাম। সেই টাকা থেকেও তুমি কিছু পকেট ভরছো। তাদের মানে রুথলেসলি পেটাবো আমি। কারণ ভবানীপুরে থেকে আমি পেলাম যে সে ভদ্রলোক, লোকটাই বলি, ভদ্রলোক কি বলবো, সেটা লোক হঠাৎ কোত্থেকে একটা ভূমিপর হয়ে জেগেছে। সে পাড়ারই লোক, পাড়াতেই থাকে কাছাকাছি। সে এখন তেইশপল্লী মন্দিরে গিয়ে, মুদির দোকানে গিয়ে, এখানে ওখানে গিয়ে আমাকেও ফোন করে ২-৪ বার উত্ত্যক্ত করার চেষ্টা করেছে। নামটা এখন বলছি না, আগে সেটেলড হোক, আগে ওকে তারাই তারপরে। আমি ওখান থেকে জেলা সভাপতি, মণ্ডল সভাপতি কি সব পোস্ট হয় না? ওরা সবাই আমাকে জিজ্ঞাসা করছে ভবানীপুরটাই। এটা একটা ছোট্ট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এটা সারা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে কিন্তু। ভবানীপুর আমায় জিজ্ঞেস করছে, ডক্টর ব্যানার্জি এই লোকটাকে আপনি চেনেন? এই ভদ্রলোককে চেনেন? এই সে বলছে আমি এই ওই তেইশপল্লী মন্দিরটা দখল নেওয়ার চেষ্টা করছে। ওরা মাস্তান। এখন ও কি পয়সা কড়ি তোলার চেষ্টা করছে না কি সেটা আমাকে একটু খতিয়ে দেখতে হবে, একটু যাচাই করে দেখতে হবে, কাছে গিয়ে একটু ইনভেস্টিগেট করতে হবে। কিন্তু আমি ফিল করেছি হি ওয়াজ দেয়ার। আমি যতবার ভবানীপুরে গেছি ও অ্যারাউন্ড ঘুরে বেড়াচ্ছে ওখানে পাড়ায়। আর সবচেয়ে বড় কথা, অ্যাকচুয়ালি আমি লিখছিলাম, তোমরা যখন এলে আমি চিঠিটা লিখছিলাম, চিঠিটা টাইপ করে আমি, এখন শুভেন্দুবাবু একটা বিরাট পজিশনে চলে গেছেন, সিএম হয়েছেন, তবু উনি এমএলএ হিসেবে ভবানীপুরে যখন শপথ নিয়েছেন, আমার সেটা রাইট আছে। তা আমি শুভেন্দুবাবুকে লিখে দেবো, মণ্ডল সভাপতিদের দেবো যে এই ভদ্রলোকটি বেসিক্যালি কদিন আগে অবধি উল্টো ক্যাম্পের ছিলেন, মোদিজিকে গালাগাল দিয়েছেন। ওটা তো হয়ে গেছে আমার কাছে, আমার খাতায় তো নাম উঠে গেছে। আর তারপরে ওই যে মমতার কতগুলো নষ্ট ভাই ফাই আছে না, পরিবার, ওই নষ্টগুলোর সঙ্গে মেলামেশা করতেন। এখন ঝব্বু যে কূপ মেরে ওদেরই তাড়িয়ে দিয়ে মন্দিরটা হাতে নেওয়ার চেষ্টা করছে। যে লোকটা ইনফিলট্রেট করেছে হঠাৎ, একে নামাঙ্কিত করে আমি চিঠিটা লিখছিলাম, লিখে আমি হাতে দেবো, আজকে সন্ধ্যাবেলাতেই দেবো, দিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করা হবে। এরকম অনেক ঢুকেছে। একটু আগে আপনি বলছিলেন যে হঠাৎ করে গজিয়ে ওঠা বেশ কিছু বিজেপি সমর্থক উদয় হয়েছেন, যারা দুদিন আগে পর্যন্ত বা ৪ তারিখ সকালবেলা পর্যন্ত হয়তো তারা কিছু অনুচিত কথা বলেছেন বা গালি দিয়েছেন যে দলকে, সেই দলেরই আজকে তারা সমর্থক হয়ে আর কি সবার আগে মানে এগিয়ে আসছেন। তো এই যে এরকম হঠাৎ মানে বিজেপি হয়ে যাওয়া আর কি, রং পরিবর্তন করা, গিরগিটি আমি বলতে পারি। তো সেই সমস্ত বিজেপি সমর্থকরা, তারা কি আপনি যে মানে এটা কোনো রকম আশঙ্কা করছেন যে ভবিষ্যতে তারা কোনো ঝামেলা করতে পারেন? ঝামেলা করতে পারেই তো। সো দে আর ব্রিংিং দ্য ব্যাড ব্লাড ব্যাক টু সার্কুলেশন, তাই না? এগুলোকে বাদ দেওয়া হয়েছে। ওই দূষিত রক্ত তো আবার আসছে। ওই যে ভদ্রলোকের নামটা করলাম, ওই ভদ্রলোককে বাদ দেওয়া হবে। আরও ৪-৫ জনকে আমরা চিহ্নিত করেছি ভবানীপুর এলাকাতেই। আর এরা তো গিরগিটি। আচ্ছা, গিরগিটি রং চেঞ্জ করে কেন বলো দেখি? সায়েন্টিফিক রিজনটা হচ্ছে কালার চেঞ্জ, আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য। প্রেডেটর, ধরো একটা সাপ এগিয়ে আসছে, সাপটা গিরগিটির কিছু একটা রং দিয়ে মানে ভাব অ্যাটাক করতে পারে, তা গিরগিটিটা ক্যামোফ্ল্যাজ করে পিছনে হয়তো সবুজ বা খয়েরি বা যা রং, ধূসর রং, সেই রংটা করে নিল নিজের। ওরা তো আত্মরক্ষার্থে করে। এইগুলো হয়েছে কি, এদের তো চাকরি বাকরি নিজে করে কিছু খেতে পারে না। এরা তো প্রেডেটার্স নয়। এরা জাস্ট লিভ অন এ লিভিং, ওই বেঁচে আছি তার মধ্যে কিছু হয়ে যাবে খড়কুটো করে। এদের তো নির্দিষ্ট ভবিষ্যৎ কোনোদিন ছিল না, কোনোদিন থাকবেও না। এদের স্বভাবটাই এই, জন্মটাই এইভাবেই থাকবে। কিন্তু আমার লাইনে ঢুকে যদি আমার পার্টির বিধি লঙ্ঘন করে, অত্যাচার করে তোলে, এই যে বিজেপির নামে যদি কেউ তোলে, তাকে বুঝতে পারছো আমি কি করব? হ্যাঁ, তাকে আমি কি করব তুমি বুঝে নাও, চোখ বন্ধ করে ভেবে নিও। হ্যাঁ, এরা যদি তোলে, সব জায়গায় বলছি তোলা বন্ধ। এ যদি মন্দিরে হাত দেয়, মন্দিরের পুজোর সেক্রেটারি হতে চায়, কোনো ক্লাবে গিয়ে সেটার দখল নিতে চায়, তাদের কড়া হাতে দমন করতে হবে। স্যার, সাংবাদিকতা প্রসঙ্গে আলোচনা হচ্ছে, তো আমি একটু বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে বিভিন্ন রকম নিউজ পোর্টালগুলি যেগুলি তথাকথিত বড় কোট আনকোট চ্যানেল নয়, তো তাদেরকে এই প্রাক্তন সরকার কোনো রকম কিছু স্বীকৃতি দেয়নি। তাদের কোনো
ন্যূনতম কিছু যে দাবি সেগুলোকেও পূরণ করা হয়নি। তবে এই নতুন প্রশাসন যে এলো, নতুন সরকার যে গঠন হলো, বা বলতে পারি যে সরাসরি বলতে গেলে বিজেপির রাজ্যে ক্ষমতায় এলো, এই পোর্টালগুলোর যে ভূমিকা সেগুলি কি অস্বীকার কোনো রকমভাবে করা যায়? এবং পরবর্তীতে এই নতুন সরকারের আমলে কি এই পোর্টালগুলো তাদের যথাযথ মর্যাদা বা স্বীকৃতি কি পেতে পারে? কি বলবেন? পাওয়া উচিত তো। এতগুলো পোর্টাল, পোর্টাল বলতে তোমাদের মতোই বলছে যারা চ্যানেল, তাই না? মানে টিভির এস্টাবলিশড স্টুডিওওয়ালা চ্যানেল নয়, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে আর এই ধরনের যারা তোমরা করো তারা তো দারুণ কাজ করে। এক্ষুনি তো অদ্বিতীয়ার কথা হলো, তো অদ্বিতীয়া দারুণ কাজ করেছে। আর একটা ছেলে আছে, সেও আমার সঙ্গে একটু আলাপ আছে, বেশিটা সামনাসামনি মেশা হয়নি, শুদ্ধশীল। মানব তো টিকিটই পেয়ে গেল, মানব, তাই না? তারপরে হ্যাঁ, ও জয়ী হলো, টিকিট সরি, ও তো এমএলএ হয়ে গেল, সরি, টিকিট কি পেলো, এখন সিট পেয়ে গেছে মানব। সরি, ইউ ডিড মাচ বেটার দ্যান হোয়াট আই সেড, বাট আই এক্সপেক্টেড মোর অফ ইউ অ্যান্ড আই স্টিল এক্সপেক্ট মানব না দারুণ কাজ করবে। তোমরাও কাজ করছো, তোমরা তো সমর্থন করেছো এবং প্রয়োজনে প্রশ্নও করেছো, তাই না? আমার থেকেও যদি কোনো ভুল হয় তোমরা তো প্রশ্নও করবে, সেটা জবাব আমার দিতে পারা উচিত। দেখুন, ওইটা ছিল ডিকটেটরশিপ। ডিকটেটরশিপ হচ্ছে ওয়ান ওয়ে। ও ঠিক, দিদি তুমি কি সুন্দর না বললে তোমার কোনো চান্স নেই, দিদি তুমি মাগুর মাছ বললে তুমি ঝুলে গেলে, তোমাকে বলতে হবে দিদি কি সুন্দর, দিদি গান গাইলো কাকের মতো শোনালো, তুমি বলতে পারবে না, তোমার বলতে দিদি তুমি কোকিল, তাই না? সন্ধ্যা মুখার্জি তোমার কাছে গান শিখতে চেয়েছিল, আর কাকে কাকে শিখিয়েছে জানা নেই। মুক্তি, তা ওই স্বীকৃতি নিশ্চয়ই পাওয়া উচিত। আমি তো কতজন তাদের সঙ্গে আমার আলাপও আছে, সন্ময়দার বাড়ি থেকে গান করে এসেছি। সন্ময়বাবুর আমার সিনিয়র লোক, কিছুদিন আগে আলাপ হলো সুমন চট্টোপাধ্যায়, ওনার সঙ্গে। আর কে বলো, এই তোমরা প্রত্যেকেই তো হ্যাঁ, এবং আমার বাড়িতে তো এতজন খোকা খুকি এরাই সব আসে, ছোট ছোট চ্যানেল তারা বলে, কিন্তু তারা প্রচুর ভিউইং হয় শুনেছি। শফিকুল ইসলাম আছে এখান থেকে। তা এদের নিশ্চয়ই কিছু স্বীকৃতি পাওয়া উচিত। স্বীকৃতিটা কী সেটা আমার জানা নেই, কি তোমাদের এক্সপেকটেশন সেটাও আমার জানা নেই, কিন্তু পাওয়া নিশ্চয়ই উচিত। অ্যাটলিস্ট যেটা শুনলাম যে ওই মানে কোনো রাজভবনে কিছু উৎসব হচ্ছে, সেখানে কার্ড পাওয়া, একটা বেসিক গেস্ট এন্ট্রেন্স পাওয়া, অ্যাক্রিডিটেশন কার্ড, একটা যে তোমার কিছু একটা সংস্থার সঙ্গে ওই যে একটা স্বীকৃতি, মানে আর কি একটা যে তোমাকে আমি অস্বীকার করছি না, তো একটু কিছু সুবিধা, একটা গিয়ে একটা প্রেস কর্নারে বসতে পারা, একটা চেয়ার পাওয়া, একটা প্রোটেকশন পাওয়া, সেগুলো পাওয়া উচিত বলে আমি মনে করি একদম। এবং সেটা পাবে, উচিত বলে না, আমার মনে হয় পাবে। আমার এই যারা মন্ত্রিসভায় এবং বিজেপির যারা পদপ্রার্থী ছিলেন, যারা জিতেছেন, তাদের মধ্যে একজনের কথাও আমি বলতে পারবো না যাকে ভাই ও থাকলে তোমায় কোনো সুবিধা দেবে না, এটা আমি বলতে পারবো না। এরা সবাই পজিটিভ লোক। আমি যতজনকে চিনি তারা অত্যন্ত ভালো মানুষ এবং অল্প সময় আমার কাছে চলে এসছে। আর যাদের আমি চিনিও না, ছবিতে দেখেছি, এমন এমন লোক যারা রয়েছে, বা দিদি ভাই যারা রয়েছে, তারাও খুব ভালো। আমি তো রিসেন্টলি ক্যাম্পেন করতে গিয়ে অনেকেরই কাছে গেলাম, আনবিলিভেবল, সবাই প্রায় জিতেছে, একজন দুজন হেরে গেছে। সংখ্যালঘু ভাইরা যেখানে রয়েছেন সেই সব জায়গায় হেরেছে, সেটা আমাদের ব্যাড লাক, দেশের ডেমোগ্রাফির ব্যাড লাক। কিন্তু এরা সবাই খুব ভালো লোক, বেশিরভাগই। আমি প্রায় ক্লিন চিট ফর এভরিওয়ান অ্যান্ড দে উইল হেল্প ইউ। আমার মনে হয় ওরা নিশ্চয়ই তোমাদের যে স্বীকৃতিটা তোমরা চাইছো, সেই স্বীকৃতি তোমরা পাবে। আর শেষ প্রশ্ন স্যার এই বিষয়ে আর কি সম্পর্কিত। এতদিন পর্যন্ত যে সমস্ত তৃণমূলপন্থী সাংবাদিকরা যারা উঠতেন, বসতেন, খেতেন, শুতেন, সবকিছুতেই তাদের প্রাক্তন শাসক দলের একটা প্রচ্ছন্ন ইমপ্যাক্ট আর কি তাদের মধ্যে বজায় থাকতো, হঠাৎ করে তাদেরই দেখা গেল শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম সারিতে হাসি মুখে তারা পোজ দিচ্ছেন, কিংবা দেখা গেল যে বিশ্ব বাংলা সেন্টারে যেখানে সর্ব এই এমএলএদের নিয়ে বৈঠক হলো, সেখানে তারা সবার আগে গিয়ে তারা উপস্থিত হলেন। তো তারা চাইছেন এখন বর্তমানে, যিনি এতদিন পর্যন্ত বিরোধী দলনেতা ছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছেন অর্থাৎ মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, তার পাশে বেষ্টনী করে থাকতে। তো এই নিয়ে, মানে এই প্রসঙ্গে কি বিজেপি উপযুক্ত পদক্ষেপ নেবে? কি বলবেন? দেখো, এটা মনুষ্যত্বের সঙ্গে অমানুষদের এইটাই তফাৎ। তুমি যাদের কথা বললে, যে বললে গিরগিটি বললে না, তা গিরগিটি, এটা ধরো গিরগিটি, তো এটাকে কি তুমি ছুঁচো বলছো না তো, গিরগিটি তো গিরগিটি, তাই না? আচ্ছা, ছুঁচোটাকে কি পাখি বলবে না তো, তা লোকেও জানে। আজকে তুমি প্রশ্নটাই করতে না যদি তুমি বুঝতে না পারতে, তাই না?
আমার মাথায় যেমন আমার তো কেশাগ্র স্পর্শ করতে পারেনি কেউ, তাই না? কিন্তু অনুপ্রেরণার হাত থাকলে তো তুমি বুঝতে পারতে যে স্যার আপনি এত কথা বলে সেদিন যেন দেখলাম একটু দিদিমণির সঙ্গে ঘুরছেন। এই প্রশ্নটা তো আমার ক্ষেত্রে উঠবে না। তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা উঠেছে, তারা নিজেরাই মানে তাদের লজ্জা শরমের ভাব একটু কম। আমিও দু একজনকে দেখেছি, আমিও নাম বলছি না, আমি দু একজনকে দেখেছি, চিনি, নামকরা লোক। কি সুন্দর! কত পাটি দাঁত হয়? ৩২ পাটি। ৩২ তো দেখা যায় না। খুব হাসলেও তুমি ৩০ দেখাতে পারবে। তুমি চেষ্টা করো। ডেন্টিস্ট ছাড়া কেউ ৩২ দেখতে পাবে না। তারা ৩০ দেখিয়ে বসে আছে। ওটা তাদের ব্যাপার। আর যারা এই তুমি চেষ্টা করছো ৩২ দেখাতে, কিছুতেই পারবে না। ওটা ভগবান করে দিয়েছে। ৩০ দেখাতে পারবে। দুটো লুকিয়ে থাকবে। তো তারা ৩২ পাটি, ৩০ পাটি বের করে বসে গেছে। বসে যাওয়ার পরে ধরাও পড়েছে। তোমরা ধরে নিয়েছো, সবাই জানতে পেরেছে। এদের এই স্বভাব করবে যদি মানে পিঠের চামড়া রক্ষা হয়, এদের যে কিসের অভাব আমি জানি না। কিন্তু কিসের অভাব আছে? নিরাপত্তার অভাব আছে, হ্যাঁ, কনফিডেন্সের অভাব আছে, হ্যাঁ। যে গান করছে তার হয়তো ভয় আমি গান পাবো না, যে সিনেমা করছে সে ভাবছে আমি সিনেমা করবো না। হ্যাঁ, করতে দাও, কিন্তু বেশি আমি বলছি পার্টির ইমেজটা যেন নষ্ট না হয়। ঝান্ডা ঘাড়ে নিয়ে গিয়ে একটা ভুলভাল ডিসিশন যেন নিতে না পারে, আর তোলা-টোলাগুলো যেন করতে না পারে। শুভেন্দুবাবুর সঙ্গে যে কেউ গিয়ে ছবি তুলতেই পারে। শুভেন্দুবাবুর সঙ্গে আমি মনে করি খুব অল্প দিনে খুব সুন্দর একটা সম্পর্ক হয়েছে। উনি ব্যস্ত থাকেন বলে হয়তো সবসময় আমার কাছে ফিরে আসতে পারেন না, বা আমার সঙ্গে কথা বলতে পারেন না। এটা আমি মানি। আমি চাইছিও না। আমি কিন্তু অত ঘাড়ের ওপর গিয়ে পড়ি না। আমাকে দেখেছো কি? তার মানে কি আমি রাগের চোটে যাইনি নাকি? হ্যাঁ, একটা সকালবেলা একটু বেরোতে দেরি হয়ে গেছে, গিয়েছিলাম, উপস্থিত হয়েছে, দেখলাম প্রচণ্ড ভিড়-ভাড়, ধাক্কা, আর ভীষণ গরম। তারপরে দেখলাম মোদিজি যখন আসছে, তার স্ট্যাম্পিড হয়ে যেতে পারে। চেয়ার, সোফা-টোফার ব্যবস্থাগুলো খুব একটা ভালো করে উঠতে পারেনি। সেটার কারণ আমি জেনেছি কেন? কারণ আমাদের এত বড় একটা পার্টি, আমার পার্টি বলেই বলছি, আমাদের এত বড় একটা পার্টি, এর তো একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ব্যবস্থাটা করতে দেরি হয়ে গেছে কেন বলো তো? এই যে দেরি করছে না, চেয়ার ছাড়ছে না, এটা গভর্নরের মানে ক্লিয়ারেন্সটা উনি পাননি। উনি জানতেন ৯ তারিখ হবে, কিন্তু ওইটা ডিলে ট্যাকটিক্স হয় না? ডিলে করিয়ে জিনিসটা নষ্ট করিয়ে দেওয়া। ওই রিভিশনটা, যে পরীক্ষার আগে শেষ রিভিশনটা, ওটা মানে নেওয়া সম্ভব হয়নি ওর নোংরামির জন্যই। আর ওই অনুপ্রেরণায় যাদের ছবি দেখেছি, চাঁদের মতো মুখ সব, যাদের ওনাই অনুপ্রেরণার পাশাপাশি দেখেছি, তুমিও যেমন দেখেছো আমিও তেমন দেখেছি। হ্যাঁ, আর শুভেন্দুবাবু আর যাই হোক উনি বোকা লোক নন। উনিও দেখেছেন পাশে যারা ৬ জন ৮ জন ছিলেন, এখন আপাতত দেখা গেছে পিছনেও যারা রয়েছে তারাও কেউ বোকা লোক নয়। তারা অ্যাভারেজ হলেও যথেষ্ট চালাক। তারা ঠিক দেখেছেন কে কোথায় আসছে। তারা যাবে একটুখানি স্যার করবে, এরম হাত ফাত এরম করবে। তাদের স্বভাবটাই ওই, কিছু পাবে বলে মনে হয় না।